ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। ভারতের রাজধানী নয়াদিল্লি এবং কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় প্রতিষ্ঠা করে সেখান থেকে দলটির নেতারা বাংলাদেশ বিরোধী রাজনৈতিক কার্যক্রম পরিচালিত করছে বলে বেশ কয়েকদিন ধরে এমন কথা চাওয়া হয়েছে দেশ জুড়ে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত 21 জুলাই এক অজ্ঞাত এনজিওর আড়ালে আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা দিল্লি প্রেস ক্লাবে জনসংযোগ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করে এবং পরবর্তীতে উপস্থিত সংবাদকর্মীদের মাঝে প্রচারপত্র বিতরণ করে। ভারতের গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে এই দলের এমন কর্মকাণ্ডের কথা নিশ্চিত হয়ে আজ বুধবার এক বিবৃতির মাধ্যমে ভারতের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় অবিলম্বে বন্ধ করতে দিল্লিকে অনুরোধ জানিয়েছে ঢাকা। না হলে ঢাকা নয়াদিল্লি সম্পর্কের ছেদ পড়বে বলেও জানানো হয়েছে। জবাবে আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশ সরকারের বিবৃতিকে ভুল অভিহিত করে ভারত সরকারের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতে আওয়ামী লীগের সদস্যদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ সম্পর্কে তাদের সরকার অবগত নয়। ঢাকার বিবৃতিতে ভারতে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হবে এই আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ববি হাজ্জাজ, ভারতের রাজধানী নয়াদিল্লি এবং কলকাতা এই দুটো জায়গা নিয়ে আসলে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। ঠিক কোথায় বসে ভারতে আসলে আওয়ামী লীগ নিজেদের কার্যক্রম পরিচালনা করছে সেটি নিয়েও অনেক আলোচনা আছে। যদিও আপনি নিশ্চয়ই দেখেছেন কিনা আমি জানি না, পলাতক আওয়ামী লীগের নেতা আরাফাত তিনি একটা বিবৃতিতে ভারতের একটি সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি লিখেছেন যে আওয়ামী লীগের কলকাতাবাসী শীর্ষ নেতাদের কাজ ব্যায়াম, চুল প্রতিস্থাপন এবং অনলাইন বৈঠক। তার মানে তারা স্বীকার করে নিচ্ছেন যে তারা সেখানে বসে এই ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। হেডকোয়ার্টারটা আসলে কোথায় তাহলে, কলকাতায় না দিল্লিতে? জি তাসনুভা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আমার সহ আলোচক সহ ডিবিসির সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, আওয়ামী লীগ কী কর্মকাণ্ড করছে, অবভিয়াসলি তারা যেখান থেকেই করছে তারা আমাদের দেশের মাটিতে কিছু দূর অস্থিতিশীলতা ছড়াতে কাজ করছে, কিন্তু তাদের আসলে অফিসিয়াল কর্মকাণ্ড বলতে কোনো কর্মকাণ্ড থাকতে পারে এটা আসলে ঠিক বিশ্বাসযোগ্য না। আমাদের সরকারের পক্ষ থেকে যে আপনার দাবিটা জানানো হয়েছে দিল্লির কাছে সেটা অত্যন্ত যৌক্তিক। আবার দিল্লিও অ্যাজ এন ভারতও একটা গণতন্ত্র, তাদের ওখানে তাদের আইন আছে, সেই আইনের আওতায় তাদের কার্যক্রম হবে। কিন্তু আওয়ামী লীগ পার্টি হিসাবে ইট ডাজন্ট এক্সিস্ট এনিমোর, মানে এটা এখন আর নেই। আওয়ামী লীগের হয়তো অনেক কর্মী বাংলাদেশে আছে যারা পলাতক, বাংলাদেশের ভিতরে পালিয়ে আছে, যারা সবচেয়ে বড় লুটতরাজের অংশীদার ছিল তারা সব বিদেশ চলে গেছে এবং বিদেশ চলে যেয়ে তারা এতটাই লুটতরাজ করেছিল যেটা আপনি বললেন যে তাদের নেতারাই বলছে, বা নেতা তো না আসলে তাদের লোকজনই বলছে যে তারা হয়তো ওই যে চুল কাটানোর পার্লারে যাচ্ছে আর জিমে যাচ্ছে আর খাওয়া দাওয়া করতে রেস্তোরাঁয় যাচ্ছে। তো এগুলোর অনেক টাকা পয়সা আছে। যেমন মনে করেন আমি জানি বেশ কিছু আওয়ামী লীগ নেতার কথা যারা 4-5টা দেশ মিলিয়ে এখন বসবাস করছেন। পরিবার আছে ইউরোপে, দেখা করে দুবাইতে, থাকে থাইল্যান্ডে, যায় ভারতে অন্য নেতাকর্মীদের সাথে দেখা করতে। তো মানে কি পরিমাণে লুটতরাজ হয়ে থাকতে পারে যে 1 বছর ধরে তারা এই লাইফস্টাইল মেনটেন করে যাচ্ছে এবং তাদের এটাই আছে, মানে এটা নিয়ে তারা খুব বেশি দুশ্চিন্তায় নাই যে না মানে আমাদের ফুরিয়ে যাবে বা এইটা হবে, এরকম কোনো দুশ্চিন্তাই তারা নাই। মানে এবার আপনি একটা ধারণা করে নিতে পারেন যে কি লেভেলে তারা লুটতরাজ করছে। যদি আপনি বলেন তারা আসলে দুশ্চিন্তায় নেই, কিন্তু আমি যদি আসলে এই যে সাবেক আওয়ামী লীগ নেতা আরাফাত তার সেই সাক্ষাৎকারটির দিকে তাকায়, সেই সাক্ষাৎকারে তিনি খুব সুস্পষ্টভাবে এটিও উল্লেখ করেছেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি প্রতি সপ্তাহে কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন এবং সেখান থেকে কি নির্দেশনা আসছে সেটি তিনি শুনে এসে আবার অন্য যে আওয়ামী লীগ নেতাকর্মীরা পলাতক আছেন কিংবা দেশে বিদেশে যারাই আছেন তাদেরকে সেই ব্যাপারে উদ্বুদ্ধও করছেন। জি দেখেন, তারা তাদের মতো কিছু করতে চেষ্টা করবে, যেটা আমি প্রথমে বলে শুরু করলাম যে দেশে অরাজকতা, মানে আমাদের দেশে অরাজকতা তৈরি করার একটা প্রচেষ্টা তাদের সবসময় থাকবে, যার জন্য আমাদের অবভিয়াসলি চৌকস থাকতে হবে আমাদের কিন্তু তারা বড়ভাবে কিছু করতে পারবে বা কিছু করবে এটা বাস্তবিক না। ওই দিন শেষ যে ওই গেরিলা ফোর্স তৈরি করবে তারা, তারপর কোনো একটা বর্ডার দিয়ে তারা ঢুকতে চেষ্টা করবে, এইসব দিন শেষ, এগুলোর আর কোনো অবস্থানই নেই। ভারতই ভাই বিশালভাবে বর্ডারে তার কাটা বেড়া দিয়ে দিয়েছে, সো এটা সম্ভব না। তারা ওখানে বসে এক্সাইলে একটা সরকার যাওয়ার, মানে সরকার না তো কোনো একটা এই অথরিটেরিয়ান সরকার যখন দেশ থেকে একদম বিতাড়িত হয়, এটা বহুত দেশে হয়েছে, ইরান থেকে শুরু করে বহুত দেশে হয়েছে,
সেই সরকারের যে সর্ট অফ সৈন্য পায়দা তারা যারা থাকে তারা যখন পলাতক হয় তখন পালানোর পর তাদের ওই বাস্তবতাটায় আসতে কিছুদিন সময় লাগে, তারা ডিনায়ালে থাকে অনেকদিন, তারা মনে করেন আমরা হয়তো কোনোদিনও ফেরত যেতে পারবো বা এইটা করবো সেটা করবো। তো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের এই যে যেকে বললেন নেতা তো না, মানে আওয়ামী লীগের চোট্টরেরা, এরা এই ধরনের চিন্তাভাবনা, এই ধরনের ডিনায়ালে এখনো আছে যে তাদের আসলে কোনো ধরনের অ্যাক্টিভিটি আছে বা তারা আসলে কিছু করতে সক্ষম হতে পারে। হ্যাঁ, তারা ঝামেলা তৈরি করতে চেষ্টা করবে, এখনো করছে, এখন অনেক টাকা পয়সা আছে, চেষ্টা করছে, বাট রাজনীতি এদের নাই ভাই। এরা একসাথে বসে গল্প করার জন্য একটা অফিস দরকার, একটা অফিস হয়তো খুলে নিয়েছে কোথাও, এবং আমি আপনাকে গ্যারান্টি করছি আওয়ামী লীগের নামে তার অফিস খুলে নেই। কারণ আওয়ামী লীগের নামে অফিস খুললে, কারণ সব জায়গায় তো লিগ্যাল জিনিসপত্র হয় না, এখানেও ঢাকা শহরে যদি আপনি একটা বাড়ি ভাড়া করতে চান, তাহলে সেই বাড়ি ভাড়া যদি অফিসের জন্য করতে চান, তাহলে অফিসের সর্ট অফ আপনার রেজিস্ট্রেশন, মেমোরেন্ডাম অফ আর্টিকেল সব জমা দিতে হয়। আমি ধরেই নিচ্ছি ভাই কলকাতায় এই জিনিস জমা দিতে হয়, আমি ধরেই নিচ্ছি দিল্লিতেও এই জিনিস জমা দিতে হয়, কারণ অরিজিনালি 47-এ যখন দেশটা সব ভাগ হয়েছিল তখন অরিজিনাল তো ওই ব্রিটিশ কমন ল আমাদেরও ছিল, ওদেরও ছিল। আমরা যদি ওই কন্ট্রাক্টে থাকি তাহলে এখন ওদেরও আমি ধরে নিচ্ছি ভাই, আমার কোনো অফিস নেই ভারতে, আমি ধরে নিচ্ছি কমন লতে ভারতেও সিমিলার জিনিস লাগবে। সিমিলার জিনিস যদি লাগে, আওয়ামী লীগ একটা পার্টি অফিসিয়াল রেজিস্ট্রেশন তো ইন্ডিয়া পেতে পারে না, তো তারা নিশ্চয়ই অন্য কোনো নামে নিয়েছে। কিন্তু এই যে ভারতে বসে তারা আসলে যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, সেটি আসলে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী অবগত আছেন কিনা সেটি নিয়েও তো প্রশ্ন আছে। ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছে আসি। ভারতের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় অবিলম্বে বন্ধ করতে দিল্লিকে অনুরোধ জানিয়েছে ঢাকা, কিন্তু দিল্লি আবার তাদের পাল্টা বিবৃতিতে বলেছে পুরো বিষয়টি আসলে ভুল, তারা বাংলাদেশের এই বিবৃতিকে ভুল বলছে। তাহলে কি আসলে কোনো না কোনো ভাবে দিল্লি এই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে? দিল্লি ভুল, এবং দিল্লি আপনার সত্যকে আড়াল করার চেষ্টা করছে। হয়তো আওয়ামী লীগের নামে তারা সেখানে অফিস খুলছে না, কিন্তু তারা বেনামিতে কোনো অফিস নিচ্ছে। এবং এই যে নিউজগুলো আসছে কলকাতায় আওয়ামী লীগের অফিস কোথায়, আমার একটা ঠিকানা উল্লেখ না করেই আপনার একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে। এবং আজকে দেখেছি দিল্লিতে শেখ হাসিনার জন্য রাজনৈতিক কার্যালয়, সেটা খুলে দেওয়া হয়েছে, এবং সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ভারতের সরকারি কর্মকর্তারাও সেই অফিস সাজানো বা তৈরি করে দেওয়ার ক্ষেত্রে তারা ভূমিকা পালন করছে। এটা ভারত আসলে আজকে যে স্টেটমেন্টটা দিল কিছুক্ষণ আগে, সেটা আমি মনে করি সত্যের অপলাপ, এবং প্রকৃত ঘটনা ইতিমধ্যেই গণমাধ্যমে এসছে। যে আপনার তারা দিল্লিতে প্রেস ক্লাবে গিয়ে তারা ভিন্ন আরেকটি এনজিওর নামে তারা সেখানে একটা সমাবেশ বা একটা মিটিং করার চেষ্টা করেছে। তার একদিন আগে তারা সেখানে প্রচারপত্র বিতরণ করেছে সাংবাদিকদের মাধ্যমে, মানে আমন্ত্রণপত্র বিতরণ করেছে। তো এগুলো কি আসলে মানে মিথ্যা যদি হতো তাহলে তারা সেখানে গেল কেন প্রেস ক্লাবে? তো এগুলো সব কিছু যেটা ববি হাজ্জাজ ভাই বলেছে, আমি মনে করি না যে আওয়ামী লীগ আবার নতুনভাবে সংগঠিত হবার ক্ষেত্রে বা এগিয়ে আসা বা এখানে পুনর্বাসিত হওয়ার ক্ষেত্রে কোনো গঠনমূলক কাজ করবে। কারণ আওয়ামী লীগের রাজনীতির চ্যাপ্টার শেষ, তারা গণহত্যা করে তারা গণশত্রুতে পরিণত হয়েছে। বাংলাদেশে এই গুম, খুন, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার ইত্যাদি করে তাদের রাজনীতি করার আর কোনো সুযোগ নাই। তারা প্রচুর টাকার মালিক হয়েছে। যে ববি হাজ্জাজ ভাই বলেছেন, উনি দেশে বিদেশে খবর রাখেন, যে উনি বললেন এক জায়গায় ইউরোপে পরিবার রাখেন, দুবাইতে দেখা করেন, দিল্লিতে গিয়ে আবার বসবাস করেন, ইত্যাদি ইত্যাদি। তাদের প্রচুর টাকা আছে, এটা জনগণের কাছ থেকে লুট করার টাকা। এই টাকা তারা উড়াচ্ছে, এটা তাদের মানে ব্যর্থ আস্ফালন বলে আমি মনে করি। আবার ভারতীয় সংবাদ প্রিন্টকে দেয়া সাক্ষাৎকারে এটি উঠে এসেছে যে তৎকালীন আসলে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি স্পষ্টভাবে বলেছেন এখানে বিশ্রাম নিতে আসেনি, এখানে বেঁচে থাকতে এসেছি। এবং তিনি এটাও বলেছেন যে এবং আওয়ামী লীগের লড়াইয়ের জন্য প্রস্তুত, আগামী লড়াইয়ের জন্য তারা প্রস্তুত হতে এসেছেন। তো আপনি যে রিপোর্টের কথা বললেন সেটা আমিও দেখেছি, যে কলকাতায় তিনি নাকি বিশাল এক অ্যাপার্টমেন্ট নিয়ে আছেন, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করেন। এবং এই লোক আপনার দিল্লিতে যান, দিল্লিতে গিয়ে সেখানে সামরিক বেসামরিক মানে ভারতীয় কর্তৃপক্ষের সাথে তার বৈঠক হয়। সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে তিনি আবার কলকাতায় বসে সেগুলো নাকি আপনার মানে তাদের দলীয় বার্তা পৌঁছে দেয়। দিয়ে এই যে মাঝে মধ্যে ঢাকায় হরতাল, এই যে বাসে আগুন দেওয়া, তাদের কর্মীদেরকে নামানো, এখানে বাংলাদেশে তাদের একদম তৃণমূল পর্যায়ে যেসব নেতা কর্মীরা মানে এখন রাজনীতি ছেড়েই দিয়েছে, এরকম তাদেরকে বিপদে ফেলছে এইসব করে। বা জেলে যারা আছে তারা তো চরম নাকি বিরক্ত, আমি যেটা গণমাধ্যমে দেখছি, তাদেরকে বিপদে ফেলছে, তাদেরকে এখন সরকার এবং জনগণের রোষানলের মধ্যে ফেলছে। এটা স্রেফ
বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু একটা এই যে সবকিছু ষড়যন্ত্র। তারা আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা স্বীকার করে নিচ্ছেন, কিন্তু ভারত যখন বারবার বলছে তারা কোনোভাবে অবগত নয় এবং তারা ভারতের মাটিতে বসে এই ধরনের কোনো কার্যকলাপ করতে দেবে না, তখন বাংলাদেশের বিবৃতিকে ভুল বলাটা কতখানি যৌক্তিক? আমি এই জায়গাটাতে আসতে চাই। একটি বিরতির সময় হয়েছে। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাকে স্বাগত জানাচ্ছি রাজকাহনে। ব্যারিস্টার ফুয়াদ, যে আলোচনায় আমরা ছিলাম আসলে এই যে আসলে ভারতে বসে আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালাচ্ছে, তাদের রাজনৈতিক কার্যালয় অবিলম্বে বন্ধ করার জন্য দিল্লিকে ঢাকা অনুরোধ জানিয়েছে, যদিও দিল্লি তাদের ফিরতি বিবৃতিকে, বাংলাদেশের সরকারি বিবৃতিকে ভুল বলে অভিহিত করেছে। দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরাই সেখানে বসে তাদের কর্মকাণ্ড নিয়ে খুব সাবলীলভাবে উত্তর দিচ্ছেন এবং তারা ভারতীয় গণমাধ্যমকে তারা নানানভাবে আসলে সাক্ষাৎকারও দিচ্ছেন। এরপরেও আসলে এই বিবৃতিকে ভুল বলা কতখানি যৌক্তিক? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করবার চেষ্টা ভারত এবং আওয়ামী লীগ বহুবার করেছে এবং এই চক্রটা ৭১-এর পরে দেখেন যে রিপিটেডলি জাসদ ফরমেশন করাতে যেভাবে ইন্ডিয়া রোল প্লে করেছে, যে শেখ মুজিব যেহেতু আপনার ভারতীয় সৈন্য বাংলাদেশে রাখতে অ্যালাউ করে নাই, ৭২ সালে বাধ্য করেছে কাইন্ড অফ, এবং ইন্দিরা গান্ধীর সাথে মিটিং হয়েছে ঢাকাতে এবং দিল্লিতে, এবং সে রিপিটেডলি এই পজিশনটা ক্যারি করেছে। এইটার প্রতিশোধ কিন্তু জাসদ তৈরি করবার মধ্য দিয়ে ইন্ডিয়া নিয়েছে এবং ছাত্রলীগ ভেঙে জাসদ তৈরি করে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে হেন কোনো কাজ নাই যেটা বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে করানো হয়নি। এর পরিণতিতে শেখ মুজিবকে খুব দুঃখজনকভাবে জীবন দিতে হয়েছে এবং তারপরের সময়টা দেখেন ৭৫-এর পর থেকে একদম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা নেওয়া পর্যন্ত পুরো সময়টা, ইভেন আফটারওয়ার্ডস ৮১ পর্যন্ত, প্রতিদিন কিভাবে এই যে সোকল কাদের সিদ্দিকের মতো রয়ের দালাল ভারতের টাকায়, অস্ত্রে, প্রশিক্ষণে আমাদের সীমান্ত অঞ্চলগুলোতে হাজার হাজার মিলিশিয়া ডিপ্লয় করেছে ভারতের সাহায্যে, এবং করে আমাদের দেশপ্রেমিক সোলজারদেরকে মেরেছে, বিডিআরের সৈন্য জওয়ানদেরকে মেরেছে, এবং এটাকে ট্যাকেল করবার জন্য কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যে ভিলেজ ডিফেন্স ফোর্স করেছিল, সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ট্রেন করে করে এলাকা প্রতিরক্ষা করা। তো সেই কাজগুলো কিন্তু আমরা রিপিটেডলি দেখেছি যে আমাদের রাষ্ট্রের সভরেন্টি কিভাবে বারবার ভারত এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তিন পক্ষ মিলে করেছে। এবং দেখেন ভারতের রিকোয়েস্টে জিয়াউর রহমান কত উদারতার পরিচয় দিয়েছে, যদিও আমি পলিটিক্যালি ওনার এই ডিসিশনটাকে রং মনে করি। শেখ হাসিনাকে দেশে আসতে দেয়া, এই উদারতার পরিচয়টা ওনাকে জীবন দিয়ে মাসুল দিয়ে দিতে হয়েছে। এরশাদকে সেনাপ্রধান করা আর একটা ভুল সিদ্ধান্ত ছিল জিয়াউর রহমানের, ওনার উদারতা, এবং উনি ওই যে মিলিটারি ডিসিপ্লিন ফলো করেছেন, সিনিয়র অফিসার, সো এইভাবে উনি দিয়েছেন। এটা করতে গিয়ে যেটা হয়েছে যে ভারতীয় এস্টাবলিশমেন্ট বরাবর আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মাধ্যমে বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করেছে। তাহলে এখন আসলে আওয়ামী প্রীতিটা লক্ষ্য করতে পারছেন এবং একই ফরম্যাট। এবং যদি দেখেন আপনি জনসংহতি সমিতি দেখেন, যখন শেখ মুজিবের সাথে সন্তুল আহমেদের সাথে এবং এর আগের যারা ছিল চাকমা পরিবারের সিনিয়র লিডারদের সাথে যখন দ্বিমত হইল যে আমরা বাংলাদেশি হব, বাঙালি হব না, আমাদের জাতিসত্তার পরিচয় দিতে হবে এবং সেটা বাংলাদেশি ভূখণ্ডের অধীনে দিতে হবে, শেখ মুজিব কিন্তু এটা মানে নাই। তার এই যে সকল বাঙালি জাতীয়তাবাদের ফ্রেমে আটকে গেছে। এখন শেখ মুজিব এবং আওয়ামী লীগ ভারতের এত প্রিয় ছিল, কিন্তু দেখেন শেখ মুজিবকে আন্ডারমাইন করতে কিন্তু ভারত ওইখানে দ্বিধা করে নাই। শান্তি বাহিনী করছে, সন্তুল আহমেদকে ট্রেনিং করেছে, হাজার হাজার পাহাড়িদেরকে ওখানে নিয়ে মিজোরামে এবং সীমান্তের ওই পারে নিয়ে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশকে যে অস্থির করা, এই পুরো পলিটিক্সটা কিন্তু সে করেছে। অতএব আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ভারতের এই যে নেক্সাস, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের বিপক্ষে বারবার কাজ করেছে। গত 16-17 বছর এটা খুবই প্রকাশ্যে চলে এসছে, পলিটিক্যাল সেটেলমেন্টের মধ্য দিয়ে এসছে। অতএব আজকে আমরা যখন শুধুমাত্র কলকাতায় অফিস খুলছে, দিল্লিতে অফিস খুলছে, ব্রিটিশ লয়ারদেরকে আপনার এঙ্গেজ করেছে, জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে ইনক্লুসিভ ইলেকশন, ভদ্র আওয়ামী লীগ, তারপরে ভদ্র গোখরা সাপ, এই যে রাজনীতি আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, এই পুরো প্রকল্প ঐতিহাসিকভাবেই বাংলাদেশের মাটিতে ভারত আওয়ামী লীগ মিলে করেছে। এবং সেজন্য আমরা বলছি ইতিহাসের এই জায়গাগুলো আরো একবার ফিরে আসার প্রবল এক ধরনের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সম্ভাবনার জায়গাটা হচ্ছে আমাদের উপর ডিপেন্ড করতেছে পলিটিক্যাল পার্টিগুলো কি রেসপন্সিবল বিহেভিয়ার করবে কিনা,
দায়িত্বশীল রাজনৈতিক আচরণ করবে কিনা, কিন্তু আওয়ামী লীগের সর্বোচ্চ শক্তি কি ছাড় এখন দেবে আছে কিনা। বলে মনে করেন আপনি? আওয়ামী লীগ ফিরে আসার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে গেছে। ওই যে গণভবনে জাদুঘর করছে না, ওইখানে ডাইনোসরের একটা কঙ্কালের মতো করে আওয়ামী লীগের একটা কঙ্কাল থাকতে হবে, যে এইটা কেমনে গায়ে গতরে শুকায়া রক্ত মাংস শেষ হয়ে কঙ্কালে পরিণত হয়েছে। আওয়ামী লীগ ইজ এ পলিটিক্যাল ডাইনোসর ইন আওয়ার হিস্ট্রি। সে কখনো ফিরে আসবে না। শেখ পরিবারের রাজনীতি আর কোনোদিন বাংলাদেশে ফিরে আসবে না, কিন্তু তার উৎপাতটা অনেক দিন থাকবে। কোরবানির গরু জবাই যদি দেখে থাকেন, দেখবেন জবাই হওয়ার পরে কিন্তু গরু লড়ে। তো গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ জাতীয় পার্টির কিন্তু গরু জবাই হয়ে গেছে। এই জবাইয়ের পরে দেখবেন ও রক্ত বাইর হইতেছে, ও শরীর নাড়াইতেছে, লেজ লড়াইতেছে, হাত লড়াইতেছে, পা লড়াইতেছে, এই লাড়ালাড়িটা দেখতেছি। এখন এইটা রেসপন্সিবলি আমাদের পলিটিক্যাল পার্টি এবং গভর্নমেন্টকে ডিল করতে হবে। এবং আমি স্বাগত জানাই অন্তর্বর্তীকালীন সরকারের যে সিরিয়াসলি এইটার প্রতিবাদ করেছে, এবং এইটা কালেকটিভলি পলিটিক্যাল পার্টিজের পক্ষ থেকে কথা আসা দরকার। জি ববি হাজাজ, এই যে নেক্সাসের কথা বলছিলেন আসাদুজ্জামান ফুয়াদ, অর্থাৎ আওয়ামী লীগ এবং ভারত মিলে আসলে কখনো কখনো বাংলাদেশের বিরোধী যে ধরনের নেক্সাস গড়ে তুলেছে, সেই নেক্সাসকে ভাঙার শক্তি এখনকার এই অন্তর্বর্তীকালীন সরকারের আছে? শুধু এই একটি বিবৃতি দিয়ে আসলে আমরা সেই শক্তি দেখাতে পারবো ভারতের সাথে? দেখেন, মানে এই নেক্সাস যেটার কথা বলা হচ্ছে, এটার যে আধিপত্য ছিল সেটা ভেঙে গেছে গত জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ভেঙে গেছে। এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের শক্তির দরকার নেই ভাঙার জন্য। পয়েন্টটা যেটা, যে তারা যে ধরনের অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করতে পারে বা করে যাচ্ছে, গত 12 মাস ধরেই করে যাচ্ছে, সেগুলো যেন অন্তর্বর্তীকালীন সরকার ভালোভাবে ম্যানেজ করতে পারে। সেটা অনেক জায়গায় আমরা দেখেছি তারা হয়তো সঠিকভাবে ম্যানেজ করতে পারে না, আরও ভালোভাবে করা যেত। ইদার ওয়ে আগামীতে যেটা আমাদের নজরে রাখতে হবে, যে দেখেন, বিদেশি শক্তি, অনেক ধরনের বিদেশি শক্তি, এখন শুধু একটা বিদেশি শক্তি নিয়ে কথা বলছি, অনেক ধরনের বিদেশি শক্তি তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য অন্য দেশে বা স্পেশালি আমাদের দেশের মতো দেশগুলোতে অনেকভাবেই তারা ইন্টারভিন করতে চেষ্টা করে, এবং এই ইন্টারভেনশনের মাধ্যমে তারা আমাদের টেরিটোরিয়াল সভরেন্টি, ইকোনমিক সভরেন্টি, অনেক কিছুতেই হস্তক্ষেপ করতে চেষ্টা করে। বাংলাদেশের প্রতি কি তাদের এক ধরনের আলাদা নজর আছে? অনেক দেশের প্রতি আলাদা নজর আছে। যেই দেশেরই কোনো রিসোর্স আছে, এবং বাংলাদেশের বেশ কিছু রিসোর্সেস আছে, মানে বে অফ বেঙ্গল বলেন, জিওগ্রাফিক্যাল লোকেশন বলেন, মোটামুটি আমরা রিসোর্স আছে। মানে আমাদের হয়তো খনিজ পদার্থ রিসোর্স কম, আমাদের হয়তো রেয়ার আর্থ মিনারেলস রিসোর্স নেই, যেটা হয়তো রাখাইনে অনেক আছে, কিন্তু আবার পজিশনাল, মানে জিওগ্রাফিক্যাল পজিশনাল রিসোর্স আমাদের অনেক গুরুত্বপূর্ণ। এবং এটা মনে করেন গত 15 বছর একটা দেশ, ভারতের সহযোগিতা নিয়ে আওয়ামী লীগ ভারতকে আমাদের সভরেন্টি খর্ব করতে দিয়েছে। কিন্তু আরও 5টা দেশ নাই আমাদের সভরেন্টি খর্ব করতে চায় না, তা না, কিন্তু ইটস জাস্ট ভারত সুযোগটা বেশি পেয়েছে। অবশ্যই আমাদের চারিদিক দিয়ে ঘেরাও করে আছে, এবং ওই যে আওয়ামী লীগ অলমোস্ট ঐতিহাসিক মানে অ্যাটলিস্ট গত 60 বছর ধরে, মানে ফর দ্য লাস্ট 60 ইয়ার্স, 1960-এর দশক থেকে শুরু করে আওয়ামী লীগের সাথে বা তখনকার আওয়ামী লীগ নেতৃত্বের সাথে একটা শক্ত সম্পর্ক গঠিত হয়, এবং তারপর 71-এর স্বাধীনতা যুদ্ধে যে সহযোগিতা গোষ্ঠী, এগুলো রিলেটেড এই সম্পর্কগুলো এত গভীর পর্যায়ে চলে যায় যে আওয়ামী লীগের নেতৃত্বের অনেকেই হয়তো বাংলাদেশ কম ভারতকে বেশি কাছে থেকে দেখা শুরু করে। সেই সম্পর্কে আদৌ কোনো ভাটা পড়েছে বলে? সেই সম্পর্কে ভাটা পড়ে নাই, যেমন মনে করেন, আমি আপনাকে ছোট একটা এক্সাম্পল দিই। এরকমও হয়েছে, কারণ সবসময় তো একই ধরনের জিনিস ছিল না। আমরাও ভারতে গেছি, দিল্লিতে গেছি বা অনেক জায়গায় গেছি। ওখানে যখন গেছি তখন কংগ্রেস, বিজেপি সব দলের নেতাদের সাথে আমাদের উঠা বসা হয়েছে। স্পেশালি কংগ্রেসের যখনই কোনো মুরব্বী নেতার সাথে কথা বলেছি, বাংলাদেশের আওয়ামী লীগের অ্যাটলিস্ট 5টা মুরব্বী নেতা তার বন্ধু। তো এই ধরনের সম্পর্ক তাদের ছিল, এবং এই ধরনের সম্পর্ক থাকবে। এই সম্পর্কের সাথে আর বাংলাদেশের রাজনীতির সম্পর্ক নাই, কারণ আওয়ামী লীগের ভিত্তি বাংলাদেশ রাজনীতিতে আর নাই। সেখানে তো একটা শক্তিশালী কূটনৈতিক চাল আমাদের চালবার প্রয়োজন ছিল। সেটা তো একটা দেশ। হ্যাঁ, সেটা আমরা কি পেরেছি কিনা? বিশেষ করে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার এক ধরনের ইস্যু আছে, সেই বিচার কার্যকর করবার এক ধরনের ইস্যু আছে, কিন্তু যখনই আসলে ভারতের সাথে আওয়ামী লীগের ইস্যুতে কথা হচ্ছে, তারা কিন্তু কখনোই ফেরত দেওয়ার ইস্যুতে এক পাও এগিয়ে আসে পর্যন্ত। চিলির একটা এক্সাম্পল ছাড়া আজ পর্যন্ত কোনো দেশের স্বৈরশাসক যখন পালিয়েছে দেশে অভ্যুত্থানের পর, যেই দেশেই পালিয়েছে, সেটা ডেনমার্কে পালাক, নেদারল্যান্ডসে পালাক, ফ্রান্সে পালাক আর ইংল্যান্ডে পালাক, কোনো দেশ ফেরত দেয়নি। জি, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, এই যে আসলে কোনো দেশ ফেরত দেয়নি, এবং আমরা আসলে ভারতের এবং বাংলাদেশের পাল্টাপাল্টি বিবৃতি নিয়ে যে আলোচনা করছি, সেখানে একটু বলতে চাই যে এই সময়টাতে আসলে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার কথা বা শেখ হাসিনা কিভাবে ভারতে আছেন সেগুলো জানার চেষ্টা বাংলাদেশ করছিল। সেই সময় ভারতের খুবই গুরুত্বপূর্ণ পদে থেকে সেখানকার পররাষ্ট্র যারা আমাদের সাথে কথা বলেছেন, তারা বলেছেন যে শেখ হাসিনাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে, এবং তার ক্ষেত্রে সিক্রেসি সিকিউরিটি, অর্থাৎ যেই দেশটি আসলে শেখ হাসিনাকে এত বেশি নিরাপত্তা দিচ্ছেন,
তারা আসলে এই ধরনের কার্যক্রমকে অস্বীকার করবেন, সেটি কি তাহলে স্বাভাবিক? দেখুন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যে ভারতের হাতের পুতুল, সেটা 5ই আগস্ট গত বছর সেটা আবারও প্রমাণিত হয়েছে এবং প্রতিষ্ঠিতভাবে প্রমাণিত হয়েছে। শুধু 5ই আগস্ট নয়, গত 54 বছর ধরেই আপনার স্বাধীন বাংলাদেশে তারা ভারতের যে আধিপত্যবাদ বাংলাদেশে বিস্তার করার চেষ্টা করেছে শেখ হাসিনা, সেটা সর্বজন বিদিত। এবং এখানে বাংলাদেশের দিল্লিতে যদি বৃষ্টি হয়, শেখ হাসিনা বাংলাদেশে 32 নম্বর থেকে ছাতা মেলে ধরে, এরকম একটা পরিস্থিতি উনি সৃষ্টি করেছিলেন। এবং 75-এর পরে আপনি শেখ হাসিনা যখন রাজনৈতিক আশ্রয় ছিল ভারতে, এবং সেখানে থেকে কি করেছে আপনি জানেন। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেটা আমাদের ফুয়াদ ভাই বললেন যে সেখানে থেকে নিয়ে এসেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চান নাই যে ভারতের সাথে একটা খারাপ সম্পর্ক হোক। তিনি চেয়েছেন, যেহেতু ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা তো প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু প্রতিবেশীর সাথে যদি সারাক্ষণ আমরা ঝগড়া বিবাদ লাগিয়ে রাখি, তাহলে তো আমাদের এই দেশ সঠিকভাবে চলবে না। এই যে বললেন যে এখানে বিভিন্ন বাহিনী 75-এর পরে সেখানে তৈরি করে ভারত সেখানে অস্ত্র শস্ত্র দিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকাগুলিতে একেবারে মানে খুব খারাপ পরিস্থিতি। আমার নিজের এলাকা হালুয়াঘাট, ধোবাউড়ায় সেখানে প্রতিনিয়ত যুদ্ধ হয়েছে এই 75-এর পরে। কত লোক যে মারা গেছে কোনো ঠিক ঠিকানা নাই, তো এই কাদেরিয়া বাহিনী বা অন্যান্য বাহিনীর সাথে। তো এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চান নাই, যে কারণে শেখ হাসিনাকে তিনি বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে বা এখানে রাজনৈতিকভাবে তাকে ফেরত আনার ব্যাপারে তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং শেখ হাসিনাকে বাংলাদেশে এনে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছিলেন জিয়াউর রহমান। অনেকে বলে সেটাই জিয়াউর রহমানের কাল হয়ে দাঁড়িয়েছিল এবং জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পিছনে শেখ হাসিনার যে হাত, সেটা অনেকেই কিন্তু আলোচনা করছেন। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা, তো আমি সেই দিকে এখনও যেতে চাই না। কিন্তু সেটা যেটা বলছি যে বাংলাদেশে ভারতের যে আধিপত্যবাদ বা তাদের যে নীতির বিস্তার, ভারতের যে মানে বাংলাদেশে শেখ হাসিনা শিখণ্ডী হিসাবে কাজ করেছে, সেটা কিন্তু আজকে প্রতিষ্ঠিত। আপনি যে প্রশ্নটা করলেন যে তাহলে সেখানে কি, এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, ভারতকে বুঝতে হবে, আমাদেরকে না, ভারতকে বুঝতে হবে। তারা কি বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব চায় নাকি শেখ হাসিনার সাথে বন্ধুত্ব চায়? যদি এখনও 5 আগস্টের পরে এখনও যদি ভারত শেখ হাসিনার সাথে বা আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব চায়, তাহলে ভারত ভুল পথে হাঁটছে। এই অন্তর্বর্তী সরকার কিংবা পরবর্তী যে সরকার নির্বাচিত হয়ে আসবে, তাদের সাথে তাহলে ভারতের কূটনৈতিক সম্পর্কটা কেমন হতে যাচ্ছে? এটা অবশ্যই ভারতকে মানে যেটা বলতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, টেম্পোরারি গভর্নমেন্ট। সেখানে এই সরকার তার অবস্থান থেকে যা করার তো করছে। তার শেখ হাসিনার অবস্থান জানতে চেয়েছে, তারপর তাকে ফেরত আনার ব্যাপারে চিঠি দিয়েছে, কিংবা এই যে এই কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা চিঠি দিয়েছে। ধন্যবাদ সরকারকে এই ব্যাপারে যে তারা সাথে সাথে এটা রিঅ্যাক্ট করেছে। কিন্তু ভারতের পক্ষ থেকে কিন্তু আমরা সেই ধরনের কোনো সদুত্তর আমরা পাইনি। অন্তর্বর্তীকালে আমি সরকার সবসময় মানে বললাম টেম্পোরারি গভর্নমেন্ট, কিন্তু যখন একটা নির্বাচিত সরকার আসবে, জনগণের ম্যান্ডেট যখন সেই সরকারের সাথে থাকবে, সেই সরকারই স্ট্রংলি এই জিনিসগুলো ভারতের সাথে কাছে উপস্থাপন করতে হবে। হ্যাঁ, ওই যে আমি একটু আগে বললাম যে ভারত প্রতিবেশী দেশ, তাদের সাথে মানে রুটিন যে সম্পর্ক সেটা তো থাকবেই, অফিসিয়াল সম্পর্ক থাকবে। কিন্তু বাংলাদেশের গণহত্যাকারী, গণশত্রু, ফ্যাসিবাদ, তাকে আপনি আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে, তাকে অফিস খোলার সুযোগ দিয়ে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ দিয়ে যদি আপনি সেই ফ্যাসিবাদকে আবার বাংলাদেশে ফেরত বা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, নিশ্চয়ই বাংলাদেশের সেই সরকার কিংবা জনগণ আঙ্গুল চুষবে না। কিন্তু এই যে আপনি নির্বাচনের কথা বলছেন কিংবা আমরা পরবর্তী নির্বাচিত সরকারের কথা বলছি, যে সময়টাতে আসলে ভারতের মাটিতে বসে আসাদুজ্জামান খান কামাল বলেছেন যে আগামীকালের লড়াইয়ের জন্য তারা প্রস্তুত হতে এসেছেন, তার মানে সামনে নির্বাচনকে ঘিরে হয়তো তারা কোনো না কোনো অবশ্যই সেটি তো আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, সেই নির্বাচনকে ব্যর্থ করা, সেই নির্বাচনকে আপনার মানে নস্যাৎ করার জন্য তাদের তো চেষ্টা থাকবেই। সেই কারণেই বাংলাদেশের ভিতরে যে অভ্যুত্থানের যে শক্তি, গণ অভ্যুত্থানের যে শক্তি, ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি, এই শক্তির ঐক্যকে আরো জোরদার করতে হবে। সেই ফ্যাসিবাদ আমি একটু বলছি, ফ্যাসিবাদ বিরোধী যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ঐক্যটা, এইটা হ্যাঁ আমাদের মধ্যে রাজনৈতিক ভিন্নতা থাকবে, কিন্তু ওই প্রশ্নে তো আমরা এক এবং অভিন্ন।
জি, এখানে কোনো কিন্তু এই সুযোগ যে আপনি দেওয়ার ঐক্যবদ্ধ থাকবার কথা প্রশ্নই বলছেন, নেই। সেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি সামনের নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে নানান প্রস্তুতি শুরু হয়েছে এবং সেই নির্বাচনে যাতে করে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সশস্ত্র বাহিনীকেও 16 বছর পর তাদের সেই হারানো ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়েছে। যদিও সশস্ত্র বাহিনীকে নিয়ে আমরা দেখছি পাল্টাপাল্টি আলোচনা সমালোচনা চলছে। এনসিপির নেতারা বিভিন্নভাবে সশস্ত্র বাহিনীর হেডকোয়ার্টার ভাঙবেন বলেও আসলে এক ধরনের উক্তি দিচ্ছেন। এই জায়গাগুলোতে আমরা আসবো, একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জিপি ইস্পাত নিমিত্ত রাজকাহন থেকে এই পর্যায়ে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত নিমিত্ত রাজকাহন দেখছেন, ব্যারিস্টার ফুয়াদ। এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে আসলে আমরা এইভাবে পাল্টা বিবৃতি দিচ্ছি কিংবা এত বেশি উদ্বিগ্ন, সে সবকিছু নিঃসন্দেহে সামনে নির্বাচন যাতে আসলে শান্তিপূর্ণভাবে হয় সেটিকে কেন্দ্র করে, কিন্তু সেই নির্বাচন নিয়ে যে ঐক্যের কথা আপনারা বলছিলেন সেখানেও আমরা দেখতে পাচ্ছি নানানভাবে পাল্টাপাল্টি অভিযোগ আসছে। এমনকি যেই সশস্ত্র বাহিনীর উপরে এবার নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে 16 বছর পরে, তারা আসলে সেই হারানো ক্ষমতাও ফিরে পাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে, তাদেরকে নিয়ে আমরা দেখলাম এনসিপির নেতারা নানান রকমের বক্তব্য দিচ্ছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন আয়নাঘর ভেঙেছে, আবার বানালে হেডকোয়ার্টারও ভাঙবো। মানুষের উপর ভীতি প্রদর্শন ছাড়া ডিজিএফআই এর আর কোনো কাজ নেই, কোনো দায়িত্ববোধ নেই। এই ধরনের বক্তব্য আসলে কি প্রমাণ করে? দেখেন, বাংলাদেশে গত 16-17 বছরে যে রাজনৈতিক ফ্যাসিবাদ কায়েম হয়েছে, সেটার পিছনে তো শুধু আওয়ামী লীগ আর জাতীয় পার্টি 14 দলীয় জোটই শুধু যায় না, বাংলাদেশের পুরো রাষ্ট্র কাঠামোই ফ্যাসিবাদের সাথে জড়ায় গেছে। আপনি গুম, খুন, আয়নাঘর, ক্রসফায়ার, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, হেন কোনো অন্যায় নাই যেটা আমাদের সেনা সদস্যরা কোনো না কোনো ফর্মে করে নাই, র্যাবের পোশাক পরে হোক অথবা অন্য কোনো মানে মিলিটারি গোয়েন্দা সংস্থার মাধ্যমে হোক অথবা এনএসআইয়ের মাধ্যমে হোক। এবং আপনি দেখতেছেন গত টানা কয়েকদিন ধরে আমার দেশে এনএসআই রয়ের নেটওয়ার্ক ভালো, খুব এক্সটেন্সিভ রিপোর্ট করেছে। এর আগে আমরা দেখেছি যে ডিজিএফআইয়ের হেডকোয়ার্টারে আপনার তারেক আহমদ সিদ্দিকের নির্দেশে রয়ের অফিস বসানো হয়েছে। এই ঘটনাগুলো তো ঘটেছে এই দেশে। আমাদের ডিবিতে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে নিয়ে হিন্দি ভাষীরা ইংরেজিতে কথা বলছে, ইনভেস্টিগেশন করেছে, ইন্টারোগেশন করেছে। এটা তো যারা ভুক্তভোগী, সেই শাপলা চত্বরের যারা ভুক্তভোগী ওলামায়ে কেরামরা তাদের জবানবন্দিতে বলেছেন। অতএব এই ঘটনাগুলো তো ঘটেছে। অতএব আমাদের আর্ম ফোর্সেস তো কম্প্রোমাইজড হয়েছে। প্রশ্ন হচ্ছে, একটা প্রতিষ্ঠান যখন এই কাজগুলোর সাথে জড়িয়ে যায় তখন তো আস্থাহীনতার সংকট তৈরি হয়। অথচ এই প্রতিষ্ঠানের নেতৃত্বে যুদ্ধ হয়েছে। মেজর জিয়াউর রহমান স্বাধীনতার যিনি ঘোষণা দিয়েছেন, 24-এর অভ্যুত্থানেও তো তাদের একটা বড় অবদান ছিল। সার্টেনলি তাদের একটা অংশের অবশ্যই একটা ভূমিকা ছিল। মেজর জিয়াউর রহমান দেখেন একজন মিলিটারি অফিসার ছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। টোটাল আমাদের যে সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর নেতৃত্বে যে 12টা সেক্টর হলো, প্রত্যেকটা সেক্টর কমান্ডার, ডেপুটি কমান্ডার প্রায় সবাই মিলিটারি অফিসার। অতএব ওনাদের নেতৃত্বে যুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। অতএব এই রাষ্ট্র, এই জাতি তো ব্যাপকভাবে ওনাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু ইকুয়ালি মইনি আহমেদের মতো সেনাপ্রধানও তো আমরা দেখেছি 17 ঘোড়ার বিনিময়ে বাংলাদেশকে দিল্লির দরবারে প্রণব মুখার্জির দরগায় গিয়ে দেশ বেচা দিয়ে আসছে। এটাও তো আমরা দেখেছি। রাতের নির্বাচন করেছে, আমার সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসির অফিসাররা 35 লাখ 50 লাখ টাকা পাইছে, ক্যাশ, গাড়ি, প্লট, ফ্ল্যাট, এগুলো আমরা দেখেছি। কিন্তু সামনে নির্বাচনে সেনাবাহিনী বা সাংবাদিকরা পেয়েছে। আমরা চাচ্ছি এটা সমাধান হোক। রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় আমরা যেভাবে সংস্কারের আলাপ তুলেছি, আমরা ওই 71-এর সশস্ত্র বাহিনীকে চাই, ওই বেঙ্গল রেজিমেন্টকে চাই, যে আমার মুক্তির লড়াইতে সামনে নির্বাচনকে আমরা যখনই বলছি যে কোনো ধরনের সংঘাতবিহীন আমরা দেখতে চাই, সেই সময়টাতে তো সেনাবাহিনীর এক ধরনের বড় ভূমিকাও আমরা দেখতে পাই। সেই জায়গাটিতে নাসিরউদ্দিন পাটোয়ারিরা যখন বলেন সেনাবাহিনীর নির্বাচন নিয়ে কথা বলার এখতিয়ার নেই, সেটাকে আপনি কিভাবে দেখেন? তাহলে কি সেনাবাহিনীকে ছাড়া আমরা একটি সুষ্ঠু এবং কোনো ধরনের সংঘাত ছাড়া নির্বাচন উপহার দিতে পারবো? রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীরা রাজনীতি, রাষ্ট্র, নির্বাচন নিয়ে কথা বলবেন না, এটাই হলো স্ট্যান্ডার্ড পজিশন। কোনো আমলারা কথা বলবেন না, সে সামরিক বেসামরিক যেই হোক। তার যদি নির্বাচন নিয়ে কনসার্ন থাকে, আমরা বারবার বলেছি তাদের চ্যানেল আছে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছে, ডিফেন্স মিনিস্ট্রি আছে, এফডি আছে, অথবা সরাসরি চিফ অ্যাডভাইজার। আপনি আপনার কনসার্নগুলো ওই চ্যানেলে বলবেন। এই কাস্টমারি প্রভিশন হচ্ছে কোনো সচিবের, ক্যাবিনেট অফিসের অথবা আমলাদের সামরিক বেসামরিক কনসার্নগুলো রাষ্ট্রের প্রোটোকলে আপনি কনভে করবেন, পাবলিক প্লেসে করবেন না। এটাই সারা দুনিয়ার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। প্রশ্ন হচ্ছে, যারা ডিজিএফআই অথবা গুম খুনের শিকার হয়েছেন, আমরা গত 16 বছর ধরে যাদের দ্বারা নির্যাতিত হয়েছি, তাদের সেই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আমাদের ক্ষোভ থাকাটা ন্যায্য, যৌক্তিক। প্রশ্ন হচ্ছে, এর মানে কি ওই প্রতিষ্ঠানগুলো আমরা ফেলে দেব?
ওই অথবা ছুঁড়ে ফেলে দেবো না, এটা না। আমরা আলোচনা করতেই পারি ডিজিএফআই এর পলিটিক্যাল উইং দরকার আছে কিনা, ডিজিএফআই এর প্রোটোকল তৈরি করা দরকার কিনা, ডিজিএফআইকে অথবা এনএসআইকে, আমাদের এসবিকে, গোয়েন্দা সংস্থাগুলোকে আমরা কিভাবে পাবলিকলি অ্যাকাউন্টেবল করব। কারণ তাকে তো জনগণের পক্ষে থাকতে হবে, দেশের পক্ষে থাকতে হবে, এটা তো গ্রাউন্ড রুলস। এবং সেনাবাহিনীর ভাস্ট মেজরিটি অফিসার, জুনিয়র অফিসার, সিপাহী, জওয়ান সবাই এই লাল সবুজের পক্ষে ছিল গত বছর, সবাই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল। তাহলে এই যে কিছু ক্রিমিনাল গ্যাং আছে, সামান্য কয়েকজন, তাদেরকে আপনার বিচারের মুখোমুখি করতে হবে। পুরো প্রতিষ্ঠানকে আসলে দায় দেওয়ার সেটা সুযোগ না আসলে করলে আমাদের যেটা সামনে হবে, আছে কিনা। প্রতিষ্ঠানের সুনামটা অক্ষুণ্ণ রাখা যাবে ববি না। হাজ্জাজ, এই যে বক্তব্য আসছে বারবার সেনাবাহিনী বা ডিজিএফআই এর পক্ষে, সেই জায়গা থেকে সেনাপ্রধান বলেছেন তারা সন্তানের বয়সী, বড় হলে ভুল বুঝতে পারবে ও লজ্জিত হবে, এই মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। তো যারা আসলে নির্বাচন করছেন, আগামী নির্বাচনে যারা লড়াই করে আসলে যদি নির্বাচিত হন, রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় যেতে চাইছেন, তারা বড় হবেন কবে? না, আমি প্রথমে আপনাকে একটা কথা বলি, কাউকে আমি মানে কি বলে ছোট করতে চাই না, বাই ডোন্ট ওয়ান্ট টু হার্ট এনিবডিজ ফিলিংস, বাট কিছু জায়গায় কিছু জিনিস মানে স্পেশালি আপনি যদি কোনো দায়িত্বরত জায়গায় থাকেন, রাজনৈতিক দলের নেতৃত্ব বলে বা যেখানে বলেন, কিছু জিনিস নিয়ে একটু সামাল দিয়ে কথা বলা উচিত। হ্যাঁ, যাক দেখেন, শেখ হাসিনা সরকারের আমলে আমাদের জুডিশিয়ারিও খুব খারাপভাবে করাপ্ট করা হয়েছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন খারাপভাবে করাপ্ট করা হয়েছে, তার ভিতরে আর্মড ফোর্সেসও একটা ইনস্টিটিউশন, সো সব জায়গায় করাপশন হয়েছে, আমি মানছি। এরপর আমরা জুডিশিয়ারি পরিষ্কার করেছি, কারণ জুডিশিয়ারি নিয়ে আপনি প্রশ্নবিদ্ধ করলে দেশ পরিচালনা করা সম্ভব না। একইভাবে আর্মড ফোর্সেসও অনেক পরিষ্কার হয়েছে। এই কিছু ইনস্টিটিউশন আছে যেগুলোকে যদি আপনি প্রশ্নবিদ্ধ করেন, তাহলে দেশের সভরেন্টি প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। সো কিছু জায়গায়, সেটা টক শোতে বসে হোক, বক্তৃতায় হোক, গরম বক্তৃতা দিতে চান আপনি দেন, কোনো অসুবিধা নেই। টক শোতে গরম কথা বলতে চান, দুজন এক্সট্রা দেখবে, আপনাকে লাইক দিবে বা শেয়ার করবে, আপনি বলেন। কিন্তু কিছু ইনস্টিটিউশনকে ছেড়ে দিয়ে কথা বলেন, কিছু ইনস্টিটিউশনকে আপনি প্রশ্ন করবেন না। যেই পাস্ট এরার্সগুলো আছে সেটা করেন, অফিসিয়াল আপনার কোনো প্রশ্ন তুলতে হয় অফিসিয়াল প্রশ্ন করেন, আপনি কোর্টে যান, অন্য কিছুতে যান, বাট তাছাড়া পাবলিকলি আপনি যদি দায়িত্বরত কোনো জায়গায় থাকেন, এগেন এটা মেনশন করছি, হিরো আলম কি বললো আসে যায় না, কিন্তু কোনো একটা পার্টির প্রেসিডেন্ট, মহাসচিব, ফার্স্ট সেক্রেটারি, হোয়াট এভার, যেই জায়গায় হোক না কেন, তারা যখন এই ইনস্টিটিউশনগুলোকে নিয়ে ওপেনলি আবুল তাবুলভাবে কথা বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ এই ইনস্টিটিউশনগুলোকে যে হাসিনা করাপ্ট করেনি, দুর্বল করেনি তা না, সব কিছু করেছে। কিন্তু আবার এই ইনস্টিটিউশনগুলো কারেক্ট করার গত এক বছরে অনেক প্রসেস শুরু হয়েছে। যেমন মনে করেন, আপনি যদি আর্ম ফোর্সেসে নিয়েও কথা বলেন, ডিজিএফআই যারা পরিচালনা করতো তারা কি এখন আছে? না, তারা নেই, তারা অনেকেই ওয়ান্টেড ক্রিমিনালস। হ্যাঁ, দুঃখজনক যে সবাই এখনো আইনের গণ্ডির ভিতরে আসেনি। এনএসআই ঠিক আছে ছিল, দুঃখজনক, আইনের গণ্ডির ভিতরে আসেনি। তেমন তো চিফ জাস্টিস এবং জাস্টিসেসও ছিল, যারা অনেকেই আছে এখন আইনি গণ্ডির ভিতরে আসেনি। সো এগেন, কিন্তু কিছু জিনিস আপনি প্রশ্নবিদ্ধ করেন না ভাই, এখানে না আর বাচ্চা বা তরুণ বা কিছু, এবং সবার বয়স তো এক না, অনেকে অনেক ধরনের শিক্ষিত, অনেকে অনেকভাবে কথা বলে, এই জিনিসগুলো থেকে বাদ রেখে কথা বলাটা সবচেয়ে শ্রেয়। রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ কিংবা সংবেদনশীল যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো নিয়ে বক্তব্য করার আগে নিশ্চয়ই আমাদের বোঝা উচিত যে আসলে আমরা কিভাবে বক্তব্যগুলো বলছি। ইমরান সালেহ প্রিন্স, সেনাবাহিনী নিয়ে আমরা এর আগেও দেখেছি হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস তারাও পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ একজন নেতা হাসনাত আবদুল্লাহ, তিনি স্ট্যাটাস লিখে অভিযোগ করেছিলেন ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে এবং তারা নিজেরা আসলে সেই মিটিংয়ে থেকে সেগুলো শুনে এসছেন, সেরকম কথাও তারা বলেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনিও আসলে নানানভাবে এই প্রতিষ্ঠানগুলোকে বলার চেষ্টা করছেন যে সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে একটা নতুন বয়ানের জন্ম দেওয়ার চেষ্টা করছে। আমি ববি হাজ্জাজ ভাইয়ের মতোই আমি বলতে চাই যে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো আমাদের সেগুলো নিয়ে কথা বলা উচিত না। সেনাবাহিনী আমাদের একটা জাতীয় ঐক্যের একটা গর্বের একটা প্রতিষ্ঠান। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু থেকে এই পর্যন্ত তারা নানান ক্রুশিয়াল টাইমে তারা কিন্তু ভূমিকা পালন করেছে। এবারও যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই সময় তারা যদি সেই ভূমিকাটা 2 তারিখের পর থেকে না পালন করতো, তাহলে কি এই গণ অভ্যুত্থানের সফলতা আসতো কি না? হয়তো আসতো, আরও দেরি হতো, আরও লাশ পড়তো, আরও রক্তপাত হতো এবং দেশ একটা গৃহযুদ্ধের দিকে হয়তো চলে যেত। কিন্তু তারা মানে এইটাকে থামানোর একটা উদ্যোগ নিয়েছে, এটা প্রশংসনীয়। এবং সেই কারণে সেনাবাহিনী সম্পর্কে আমরাও ধরেন, আমিও মনে করি যে ফ্যাসিবাদের যে আমল গত 15 বছরে, মানে সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন, পুলিশ বলেন, সিভিল প্রশাসন বলেন, আদালত বলেন, আইন আদালত, সব কিছুকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী সব কিছুকে পলিটিসাইড করা
করে ফেলা হয়েছিল এবং এটা বিষাক্ত একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সেখানে সাধারণ যারা আপনার কর্মচারী কর্মকর্তা তারা কিন্তু নিগৃহীত হয়েছে, কিছু কিছু লোককে মাথায় উপরে দিয়ে তাদেরকে হত্যা গুমের লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছিল। অবশ্যই এটা আমরা প্রতিবাদ করেছি, কিন্তু টোটাল সেনাবাহিনীর আপনি যখন নিয়ে কথা বলবেন, তার ইট খুলে নিয়ে আসার কথা বলবেন, তাকে আপনি তাদের মাথায় ঘিলু আছে কি না সেই প্রশ্ন তুলবেন, তো আপনার যারা শত্রু, মানে আমার যারা শত্রু, বাংলাদেশের যারা শত্রু, নিরাপত্তার দিক থেকে যারা শত্রু, তারা তো বলবে যে বাংলাদেশের সেনাবাহিনী নিয়েই তো বাংলাদেশের মানুষ এই কথা বলছে। তাহলে সামনে নির্বাচনকে কতখানি সংঘাতবিহীন দেখতে পাচ্ছেন? আমি বলছি, আমি এই জন্য তাদেরকে বলবো যে ওখান থেকে তাদের ফিরে আসা উচিত। যারা এসব কথা বলছে তাদেরকে ফিরে আসা উচিত। ওই ভদ্রলোক আমি দেখেছি সবসময় বিতর্কিত বক্তব্য দিয়ে তিনি মানে আলোচনায় থাকতে চান, উনিও থাকতে চান, ওনার দলকেও আলোচনায় রাখতে চান। এই কথাগুলো কাদের সামনে বলছে? ওনার দলের কনভেনার এবং মেম্বার সেক্রেটারির সামনে বলছে। এই ব্যাপারে তাদের দলের অফিসিয়াল বক্তব্য থাকা উচিত। কোনো না কোনো ভাবে এই বক্তব্যগুলোকেও আপনি এক ধরনের উস্কানি বলে মনে করেন? অবশ্যই একটা উস্কানি, একটা সংঘাত সৃষ্টি করে, সংঘর্ষ সৃষ্টি করে, অন্তর্ঘাতমূলক পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনের পথে একটা পরিস্থিতি সৃষ্টি করা, অথবা একটা চাপে ফেলে আপনার সেখানে যে কথাগুলো পত্রপত্রিকায় আসছে সত্য কিনা মিথ্যা আমি জানি না, আসন ভাগাভাগি, যে আমাকে এতগুলো আসনের ব্যাপারে নিশ্চয়তা দিতে হবে বা আমাকে ইত্যাদি ইত্যাদি, এইসব নিয়ে তারা হয়তো একটা কথাবার্তা বা একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এগুলো তাদের বিরত থাকা উচিত। আমরা বলবো যে এই সেনাবাহিনী কিন্তু আপনি ধরেন এরশাদের আমলে এরশাদ এই সেনাবাহিনীকে দিয়ে দেশ শাসন করেছে না, হত্যাকাণ্ড চালিয়েছে না, দুঃশাসন স্বৈরাচারী কর্মকাণ্ড চালিয়েছে না, কিন্তু এই সেনাবাহিনী তো এরশাদ পতনের ক্ষেত্রে একটা নিয়ামক ভূমিকা পালন করেছে। এই সেনাবাহিনী তো 91-এর আপনার যে নির্বাচন সেটাকে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু করার ব্যাপারে তারা ভূমিকা পালন করেছে। 2001-এর নির্বাচনে এই সেনাবাহিনীকে তার আগে আওয়ামী লীগ কি ব্যবহার করে নাই? একদম শেষ ইমরান সালে প্রিন্স, এই যে আসলে খুবই সংবেদনশীল প্রতিষ্ঠানগুলোর প্রতি এই ধরনের অভিযোগ সমালোচনা, সেটি আসলে আওয়ামী লীগকেও কোথাও না কোথাও উদ্বুদ্ধ করছে কিনা বাংলাদেশের নতুন করে আসলে এক ধরনের? অবশ্যই, এটা তো আপনি একদম কারেক্ট কথা বলেছেন। আওয়ামী লীগকে তো উদ্বুদ্ধ করছেই, শুধু আওয়ামী লীগের যারা আশ্রয় প্রশ্রয়দাতা, যারা বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারে হুমকি বিভিন্ন সময় হয়ে দাঁড়াচ্ছে, তাদেরকেও তো আপনার উদ্বুদ্ধ করছে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা তো এখানে বিঘ্নিত হবে এই যে সংবেদনশীল প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে বা তাদের ব্যাপারে ইট খুলে নিয়ে আসা, এটা কিন্তু মুখের কথা নয়। তারা দায়িত্বশীল ভূমিকা তাদের কাছ থেকে আমরা আশা করি, দায়িত্বশীল বক্তব্য আশা করি, দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। সৈয়দ ইমরান সালে প্রিন্স, আর ছোট বাচ্চা বলে তাদেরকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই, কারণ তারা একটা অলরেডি একটা পলিটিক্যাল পার্টির শীর্ষ নেতা। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 প্রাথমিক রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।